নমস্কার। আমার ছোট, ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো আজকে আমরা কি পড়ব? দেখো, আজকে আমরা পড়ব অভিব্যক্তি ও অভিযোজন অর্থাৎ ইভলিউশন অ্যান্ড অ্যাডাপশন। এই যে পার্ট 2 অর্থাৎ ডারউইনবাদ, এই যে ডারউইনবাদের উপর আমরা আজকে অভিব্যক্তি অভিযোজন পড়াটি পড়ব। এরপর তো প্রথমেই বলে থাকি যে যদি তোমাদের ডারউইনবাদ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো যদি সমস্যা থেকে থাকে, অতি অবশ্যই ভিডিওটি তাহলে দেখো। ভিডিওটি দেখলে তোমাদের এই যে অভিব্যক্তি অভিযোজন সম্বন্ধে যে সমস্ত কনফিউশন রয়েছে আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু তাহলে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি ডারউইনবাদ। চলো তাহলে দেখে নিই ঝটপট ডারউইনবাদ আমাদের কি বলছে। দেখো, আমরা এসে গেছি ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ নিয়ে। এরপর দেখো কি বলছে যে চার্লস ডারউইন 1809 থেকে 1882 খ্রিস্টাব্দে কি বলছি ইংল্যান্ডের শ্রেষ্ঠবাড়ি নামক স্থানে জন্মগ্রহণ করেন। 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি HMS ভিগল নামে জাহাজে প্রকৃতিবিদ হিসাবে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। পরবর্তীকালে তার ভ্রমণকালীন অভিজ্ঞতা এবং নমুনাগুলির ওপর পর্যবেক্ষণ নির্ভর করে তিনি জীবের অভিব্যক্তি সম্পর্কে স্পষ্ট একটা যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন। তার মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়ে থাকে। এরপর থেকে 1859 খ্রিস্টাব্দে ডারউইন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তার মতবাদ প্রকাশ করেন। এই বইটাতে তার মতবাদ কী রয়েছে তার সম্বন্ধে তিনি প্রকাশ করেন। এরপর দেখো ডারউইনবাদের ব্যাখ্যা কি ডারউইন তার মতবাদকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেন। প্রথমত হচ্ছে যে অত্যধিক হারে বংশবৃদ্ধি, যা বলছে যে প্রডিউসিবিলিটি অফ প্রোডাকশন। কি বলছে দেখো যে ডারউইনের মতো অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ একটি স্ত্রী সালমন মাছ, ঠিক আছে, একটি স্ত্রী সলমন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে। একটি ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপাদন করে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000,000। এক জোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি যদি বেঁচে থাকে তাহলে 750 বছরে হাতির সংখ্যা হয়ে দাঁড়াবে 1,90,00,000। উল্লেখযোগ্য যে হাতি 12 বছরে একটি সন্তান প্রসব করে। এই জিনিসটা বলা হয়েছে যে হাতি 12 বছরে একটি করে সন্তান প্রসব করে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে যে সীমিত খাদ্য বাসস্থান ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্যও সীমিত হয়। সীমিত খাদ্য বাসস্থান সম্বন্ধে বলেছেন। তাহলে ডারউইনবাদের ব্যাখ্যার পয়েন্টগুলো কি ছিল না হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য ও বাসস্থান। ঠিক আছে, সীমিত খাদ্য বাসস্থান নিয়ে তিনি বলেছেন। আর কি বলেছেন দেখো, আর বলেছেন তিনি যে এই যে দেখো অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। কি বলেছেন যে জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। ডারউইন যাকে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলে আখ্যা দিয়েছেন। জীবন সংগ্রাম চলে প্রধানত দুভাগে, যথা একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, যেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল অর্থাৎ নিজ প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম, এবং আন্তঃপ্রজাতির সংগ্রাম অর্থাৎ বিভিন্ন প্রজাতিভুক্ত জীবদের মধ্যে একটা সংগ্রাম। এছাড়া জীবদের খরা, বন্যা প্রভৃতি পরিবেশের সঙ্গে সংগ্রাম করার একে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম বলে। তাহলে এই সমস্ত সংগ্রামের সম্মুখীন হতে হয় জীবেদের। তাহলে পয়েন্টগুলো কী কী পাচ্ছি দেখো। তাহলে প্রথমে আমরা কী পেলাম, পেলাম অত্যধিক হারে বংশবৃদ্ধি পেলাম প্রথমে পয়েন্ট। তারপরে কি পেলাম যে সীমিত খাদ্য বাসস্থান নিয়ে পেলাম। তারপরে পেলাম কি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম পেলাম। এর
এরপর আমরা দেখব ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ সম্বন্ধে তিনি কি বলেছেন না, ডারউইনের মতে পৃথিবীর দুটি জীব কখনোই অবিকল একই রকম হতে পারে না, অর্থাৎ দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। ঠিক আছে, কিছু না কিছু ভেদ বা পার্থক্য থাকবেই, এমনকি একই পিতামাতার দুটি সন্তানের মধ্যেও কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তাহলে কি বলছে যে ডারউইন মনে করতেন যে অবিরত ত্রিবিধ যে সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্য দেহে সঞ্চারিত হতে থাকে এবং কি বলছে পরিশেষে জীবদের বৈশিষ্ট্যরূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। এটা হলো আমাদের অস্তিত্বের জন্য যে জীবন সংগ্রামের পর আমরা যে পেলাম যে ভেদ বা প্রকরণ, এটার সম্বন্ধে এখানে আমরা বললাম ভেদ বা প্রকরণ সম্বন্ধে। এরপর দেখো যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ কি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কি বলছে ফিটেস্টের কি বলেছে দেখো, যে ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায় তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়, অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। ঠিক আছে, এরপর কি বলছে দেখো প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন কি বলছে না, ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। যে প্রাকৃতিক প্রক্রিয়াতে কি বলছে যে অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং অধিক হারে বংশবিস্তার করে। দেখো আমি তোমাদের বলছি প্রাকৃতিক নির্বাচনটা কি। ঠিক আছে, দেখো কি বলছে যে এই যে ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেটা ছিল যে প্রাকৃতিক প্রক্রিয়ায় যে সমস্ত অনুকূল ভেদ, যেগুলো অনুকূল হচ্ছে যেটা হচ্ছে ওর সাথে সম্পর্কিত রিলেটেড, আর যেটা প্রতিকূল অর্থাৎ বিপরীত। কি বলছে বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে কি বলছে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, যারা নিজেদের মধ্যে অর্থাৎ বা অন্যদের মধ্যে তারা কি বলবো বা অন্য জীবেদের মধ্যে সংগ্রাম করে যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে সেটাকে বলা হয় ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, এরপর কি বলছে যে অনুকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং অধিক হারে বংশবিস্তার করে, অপরপক্ষে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়। এরপর কি বলছে দেখো যে নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে কি নতুন প্রজাতির অরিজিন অফ নিউ স্পিসিস কি বলছে না, একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হওয়ায় উদ্বংশীয় জীব ও উত্তর পুরুষের মধ্যে বৈশিষ্ট্যের অনেক বেশি এবং কালক্রমে একটি নতুন প্রজাতির উদ্ভব হয়, বিবর্তনের ফলস্বরূপ জীবজগতে নতুন প্রজাতির জন্ম হয়। এইগুলো হচ্ছে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে এবং এটার থেকে বানিয়ে লিখে নিও। ঠিক আছে, এই টপিক রিলেটেড অবশ্যই এটা হতে হবে টপিক রিলেটেড। ঠিক আছে, এরপর দেখো ডারউইনবাদ অনুসারে জিরাফের যে দীর্ঘ গ্রীবা এটা অভিব্যক্তি এটা ল্যামার্কবাদ থেকে সম্পূর্ণ আলাদা। ডারউইনবাদ অনুসারে উদ্বংশীয় জিরাফের দলে বিভিন্ন দৈর্ঘ্যের যে গ্রীবা সমন্বিত জিরাফ বর্তমান ছিল, উঁচু ডালের পাতার নাগাল পাওয়ার জন্য দীর্ঘতম গ্রীবার উদ্বংশীয় জিরাফই প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য পায় এবং কি বলছে দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচনের আনুকূল্য অভিযোজনমূলক বৈশিষ্ট্যটি এক জন্য থেকে অপর জন্মতে সঞ্চারিত হয়ে কয়েক জন্য ধরে একই রকমভাবে আবির্ভাব ঘটতে থাকে। এর ফলে কি হচ্ছে বর্তমানকালে জিরাফ ওই জন্য গ্রীবার দৈর্ঘ্য তারতম্য দেখা যায়। এবার বলছে যে তবুও বর্তমানকালে সমস্ত জিরাফের গ্রীবা কিন্তু সুদীর্ঘ। ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা কি দেখব, এখানে আমরা দেখব জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য ও বাসস্থান ধ্রুবক। এগুলো নিয়ে কি বলছে পর্যবেক্ষণে আর সিদ্ধান্ত কি এরা করছে অস্তিত্বের জন্য সংগ্রাম। ডারউইনবাদের সংক্ষিপ্ত সার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর দেখো নয়া ডারউইনবাদ কি, নয়া ডারউইনবাদ হচ্ছে ভাইসম্যান দ্য ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন এ প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানীগণ ডারউইনের যে মতবাদ তাকে নতুনভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাকে বলা হয় নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ।
ঠিক আছে। ডারউইনবাদের ত্রুটি কী ছিল না, ডারউইনবাদের ত্রুটি ছিল যে ডারউইন ছোট ছোট যে সমস্ত প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য করা গেছে ওইগুলির বংশানুসরণ না ঘটায় অভিব্যক্তিতে এদের কোনো ভূমিকা নেই। ডারউইন কোষ ও জনন কোষের প্রকরণগুলিতে পৃথক করতে পারেনি। ডারউইন প্রকরণের যে উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ডারউইনবাদের ত্রুটিগুলো এখানে তুলে ধরেছে। ত্রুটিগুলো কিন্তু অবশ্যই করেছেও। কি বলছে যে ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। এই সমস্ত ত্রুটিগুলো ওর ছিল, যে মিউটেশনকে প্রকৃতির খেলা বলেই তিনি চলে গেছেন। একজন বিজ্ঞানী হয়ে এটা কী করে সম্ভব? তারপরে দেখো হুগো দ্য ভ্রিস হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। তারপর কি বলছেন যে ডারউইনবাদ লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তির ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, এই সমস্তগুলো হলো এই ডারউইনবাদের ত্রুটি। এরপর দেখো যেটা এখানের মধ্যে ইম্পর্টেন্ট, যে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের মধ্যে পার্থক্যটা কী ছিল। দেখো ল্যামার্কবাদ কী বলেছেন, ল্যামার্ক বলেছেন যে জীবমাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং কি বলছে যে পরিবেশের তারতম্য অনুযায়ী জীবদেহের অভিযোজনজনিত তারতম্য ঘটে। আর কি বলছে, যেসব ডারউইনবাদে বলছে যে যেসব জীবনের সংগ্রাম জয়ী তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আর কি বলছে দেখো, ল্যামার্কবাদে বলছে যে ব্যবহার ও অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চিত হওয়ার অভিব্যক্তি ঘটে। আর ডারউইনবাদ বলেছেন যে জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ দেখা যায়, অভিব্যক্তির অন্যতম এটা প্রধান একটা কারণ। আর কি বলেছে যে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার ছিল, কিন্তু এখন বর্তমানে সেগুলো সেই অঙ্গগুলো কী হয়ে গেছে, লুপ্তপ্রায় হয়ে গেছে। দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি সম্পর্কে এই মতবাদ কোনো ব্যাখ্যা দিতে পারেনি ডারউইনবাদ। তাহলে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের মধ্যে কী কী পার্থক্য পেলাম? এক নম্বর পেলাম যেটা ল্যামার্কবাদে, যে জীব মাত্রই বলা হয়েছে যে প্রকৃতির সঙ্গে সে সামঞ্জস্য রক্ষা করবে, সামঞ্জস্য রক্ষা করে সে বেঁচে থাকবে, এবং এইভাবেই কি পরিবেশের সঙ্গে তারতম্য সেই তারতম্য অনুযায়ী কী করবে, সে জীবদেহের অভিযোজনটাকে সে কী করবে, সেই অভিযোজনজনিত তারতম্য ঘটবে। এবার কিন্তু ডারউইন কী বলেছেন, যে সমস্ত জীব বা জীবন সংগ্রামে জয়ী, যে সমস্ত জীবগুলো জীবন সংগ্রামে জয়ী হয়েছে তারাই কিন্তু প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, এটা বলেছেন। আর ল্যামার্কবাদ কী বলেছেন, যে ব্যবহার অব্যবহার এগুলোর জন্য কোনো অঙ্গের কোনো পরিবর্তন ঘটেনি, যে এই জায়গাটা ব্যবহার হয়েছে অব্যবহার হয়েছে এই জন্য পরিবর্তন ঘটেনি, ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চিত হতে হতে এসেছে, অভিব্যক্তি ঘটিয়েছে। এরপর ডারউইনবাদ কী বলেছেন, যে জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ বা প্রকরণ লক্ষ্য করা যায়, যেগুলি হয়েছিল কি অভিব্যক্তির অন্যতম একটা প্রধান কারণ ছিল, অভিব্যক্তির এটা অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, এরপর যে ল্যামার্কবাদে যেটা বলা হয়েছিল, যে সমস্ত অঙ্গগুলি নিষ্ক্রিয় ছিল সেগুলো কি হয়েছিল অতীতে যেগুলো নিষ্ক্রিয়, এখনকার যেগুলো নিষ্ক্রিয় অঙ্গ সেগুলোর কিন্তু অতীতে ব্যবহার ছিল, কিন্তু সেই যে অঙ্গগুলোর অব্যবহারের কারণেই কিন্তু এখন সেগুলো এসে দাঁড়িয়েছে লুপ্তপ্রায় অঙ্গতে। এরপর ডারউইনবাদ কিন্তু এটা সম্বন্ধে কোনো যুক্তি দিতে পারেননি। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, যে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণসমূহ। ঠিক আছে, এভিডেন্স ফর দ্য থিওরি অফ ইভলিউশন কী বলছে দেখি, চলো বলছে বিভিন্ন বিজ্ঞানী নানাভাবে অভিব্যক্তি প্রমাণ সম্পর্কে আলোকপাত করেছেন। নিচে কেবল পাঠ্যক্রমভুক্ত প্রমাণগুলি সম্পর্কে আলোচনা করা হলো। কি বলছে, জীবাশ্ম ঘটিত, যেমন হচ্ছে কি, যে ঘোড়ার জীবাশ্মের ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে তথ্য পাই তা হচ্ছে আধুনিক ঘোড়া ইকুয়াসের, তার পূর্বপুরুষ ইওসিন যুগের ছিল ইওহিপ্পাস। ঠিক আছে, এরপর কি বলছে, যে বিবর্তন ঘটে এসেছে। দেখো ঘোড়ার এই যে বিবর্তন, এই ধাপটা কিন্তু করে নেবে কি না, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এইটা হলো এই জীবাশ্ম ঘটিত ঘোড়ার একটা পরপর শ্রেণীবিভাগ। প্রথমে ছিল ইওহিপ্পাস, তারপর মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, তারপর প্লায়োহিপ্পাস দিয়ে ইকুয়াস। ঠিক আছে, দেখো এখানে বলেছে, দেখো কী বলছে, অগ্রপদ, দাঁত, এরকম ছবিটা দেওয়া রয়েছে, ছবিটা একবার দেখে নিও। দেখো কি বলছে, প্লিস্টোসিন, এই যে ইকুয়াস 150 সেন্টিমিটার ছিল ইকুয়াসের সময়। এরপর প্লায়োহিপ্পাসের সময় আস্তে আস্তে কী হয়েছে, দেখো প্লায়োসিন যুগে হয়েছে 120, এবার মায়োসিন যুগে হয়েছে মেরিচিপ্পাস 100 সেন্টিমিটার। তারপর যেটা হয়েছে
যে অলিগোসিন, এটা হয়েছে মেসোহিপাস 60 সেন্টিমিটার। এরপর ইওসিনে কী হয়েছে, ইওসিনে হয়েছে 30 সেন্টিমিটার। ইওহিপ্পাসে ছিল 30 সেন্টিমিটার। তাহলে 30 সেন্টিমিটার, তাহলে পরপর বেড়ে হয়েছে কি, প্রথমে ইওসিন যুগ, তারপরে আসে অলিগোসিন যুগ, তারপরে আসে মায়োসিন, তারপরে আসে প্লায়োসিন, তারপরে প্লিস্টোসিন। ঠিক আছে, ইওসিন যুগে কী হয়েছিল, ইওহিপ্পাস, তারপর আসে মেসোহিপ্পাস, তারপর মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এরকম পরপর। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, যে আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল ইওসিন যুগের ইওহিপ্পাস ছিল পূর্বপুরুষ, যার আকৃতি অনেকটা শেয়ালের মতো ছিল। এদের উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। এদের অগ্রপদে 4টি বা পশ্চাৎপদে কী হতো, 3টি করে আঙুল থাকতো। এগুলো কী হতো, আঙুলগুলি ভূমি স্পর্শ করতো। পেশক, দাঁত অর্থাৎ মোলার টিথ, এগুলো ছিল খাঁজবিহীন এবং অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। এর পরবর্তীকালে জীবাশ্ম হলো অলিগোসিন যুগের মেসোহিপ্পাস কী হলো, 60 সেন্টিমিটার উচ্চতা হলো, আকার অনেকটা ভেড়ার মতো হয়ে এলো। এরপর কী হলো, উভয় পায়ে কী হলো, যে 3টি করে আঙুল ছিল এবং মাঝের যে আঙুল ছিল সেটা লম্বা মজবুত। পেশকের দাঁতে অল্প খাঁজ ছিল। এরকমভাবে মেরিচিপ্পাস পরপর যে ঘোড়ার আকারগুলো এসছে। এরপর এগুলো এবার গল্প পড়ার মতো করে পরপর পড়ে নিও, ঠিক আছে, কীভাবে কে এসেছে না এসেছে। এরপর দেখো কি আছে, এরপর আছে আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ায় পরিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো, প্রথম কি, দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি। দ্বিতীয় হচ্ছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি। তৃতীয় হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পাওয়া। চতুর্থ হচ্ছে পায়ের 3 আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি। আর কি বলছে, 5 নম্বর বলছে শক্ত ভূমিতে দৌড়াবার জন্য শক্ত খুরের আবির্ভাব। এবং 6 নম্বর বলছে পেশক ও পুরো পেশক ক্রাউনের আয়তন বৃদ্ধি। এইগুলো ছিল তার ক্রমান্বয়ে যে সমস্ত আধুনিক ঘোড়ার বিবর্তন। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি বলছে, দেখো যে জানার বিষয়, ভূগর্ভে সুদীর্ঘকাল যাবৎ যে সংরক্ষিত অধুনালুপ্ত যে জীবদের সামগ্রিক বা যে আংশিক প্রস্তরীভূত যে সমস্ত অবস্থা এবং অথবা কি বলছে, যে জীবদেহের সামগ্রিক বা আংশিক ছাপ বা ছাঁচ অথবা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত আংশিক বা সামগ্রিক দেহকে জীবাশ্ম বা ফসিল বলে। যেসব জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়, যেমন পেরিপেটাস প্লাটিপাস। এরপর দেখো, এরপর আসে তুলনামূলকভাবে শরীর স্থান। ঠিক আছে, এরপর আসে কি, তাহলে এরপর আসে তুলনামূলকভাবে শরীর স্থান। ঠিক আছে, কি বলছে, সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গ। কি বলছে, দেখো যে সমস্ত অঙ্গের উৎপত্তি গঠন একই প্রকার কিন্তু কাজ আলাদা আলাদা, তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় সমসমস্ত অঙ্গ। তিমির ফ্লিপার, পাখির ডানা, বাদুড়ের ডানা, চিতাবাঘের অগ্রপদ, মানুষের হাত ইত্যাদি সমসমস্ত অঙ্গ। এই অঙ্গগুলি কোনো মিল নেই, ব্যবচ্ছেদ করলে দেখা যায় এই অঙ্গগুলি একই প্রকার অস্থি, পেশি, নার্ভ দ্বারা গঠিত। তারপর কি বলছে, যে সামান্য পার্থক্য দেখা যায় তা তাদের কি বলছে, তাদের আলাদা আলাদা কাজ করার জন্যই। তারপর কি বলা হচ্ছে, যে এই প্রাণীর গঠন পরীক্ষা করলে দেখা যায় যে বাহু হিউমেরাস, অর্থাৎ বাহু বলতে আর্ম যেটা হিউমেরাস দ্বারা, আর পুরো বাহু হচ্ছে রেডিয়াস আলনা দ্বারা, কবজি হচ্ছে ছোট অস্থি কার্পেল দ্বারা। ঠিক আছে, এরকমভাবে আছে আর কি, করতল, মেটাকার্পেল, এগুলো দ্বারা যে অঙ্গুলি লম্বা ধরনের ছোট যে অস্থি ফ্যালাঞ্জেস দ্বারা গঠিত। গঠনের সাদৃশ্য প্রমাণ করে যে এই সব প্রাণীরা একই ধরনের পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়েছে। বিভিন্ন জীব প্রজাতিতে প্রাপ্ত সমস্ত অঙ্গ, অর্থাৎ কী বলছে, যে অভ্যন্তরীণ গঠন সাদৃশ্যযুক্ত সমরূপ অঙ্গ সৃষ্টির ঘটনাকে হোমোলজি এবং অপসারী অভিব্যক্তি যেটা ডাইভার্জেন্ট ইভলিউশনের কারণে সমস্ত অঙ্গ গঠিত হয়। তাহলে সমস্ত অঙ্গ কী কী কারণে ঘটে থাকে না, প্রথম হচ্ছে হোমোলজির কারণেও, এই যে এটাকে বলা হয় হোমোলজি, আর কি অপসারী অভিব্যক্তির কারণেও
হয়ে থাকে, সমস্ত অঙ্গ গঠিত হয়ে থাকে। এরপর কি বলছে, উদ্ভিদের সমস্ত অঙ্গের উদাহরণ কি, শল্কপত্র ও কণ্টক উভয় পাতার রূপান্তর হয়, কিন্তু তাদের গঠন কাজ আলাদা। পেঁয়াজ, শল্কপত্র পুরু মাংসল ও খাদ্য সঞ্চয় করে রাখে, অপরপক্ষে ক্যাকটাসের পত্রকণ্টক রক্ষণাত্মক অঙ্গ। আঙুল তারপরে কি বলছে, আঙুললতার যেটা আছে সেটা আকর্ষ এবং বৈচি, এই যে গাছের কণ্টক, এই সমস্ত এগুলো সব হচ্ছে কি, এগুলো উৎপন্ন হয়েছে কিন্তু একই জায়গা থেকে উৎপন্ন হলেও অগ্রমূল থেকে তারা উৎপন্ন হয়েছে, কিন্তু এদের কাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, আর তোমরা বুঝতে পারছো যে পেঁয়াজ অন্য জায়গার উদ্ভিদ, আর এই যে পত্রকণ্টকযুক্ত এই ক্যাকটাস অন্য জায়গার উদ্ভিদ। এরপর আছে আমাদের কাছে যেটা, যে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অর্গানস। কি বলছে, যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু উৎপত্তি ও গঠন আলাদা, যে সমস্ত অঙ্গগুলো একই কাজ করে কিন্তু উৎপত্তি গঠন আলাদা, তাদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। আমার যে পতঙ্গের ডানা, বাদুড়ির ডানা, পতঙ্গের ডানা তৈরি হয়ে কাইটিন দ্বারা গঠিত পতঙ্গের ডানাটা কী দিয়ে তৈরি হয়, কাইটিন দ্বারা গঠিত পর্দা দ্বারা। আর কি বলছে, যে কাইটিন দ্বারা গঠিত পর্দা এটা দ্বারা। আর কি বলছে, যে পাখির ডানা পালক দ্বারা গঠিত। ঠিক আছে, বাদুড়ির যে ডানা সেটা হচ্ছে পেটাজিয়াম যা ত্বকের অংশ, এটা দিয়ে গঠিত। আর কি বলছে, যে সমবৃত্তীয় অঙ্গ একই পরিবেশের জীবদের অভিযোজনের জন্য সমান। আর কি বলছে, যে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয় অ্যানালগি। অভিসারী ও ব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টি হয় বা সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব, যে এই আঙুললতার আকর্ষ রূপান্তরিত মটরের আকর্ষ প্রতিটি একই রকম কাজ হলেও এরা কী হয়, পৃথক অঙ্গের অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ। এরপর আমরা দেখব যেটা সম্বন্ধে, এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। তাহলে চলো দেখে নিই নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গানটা কি না। প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কোনো একটি প্রাণীতে বিশেষ একটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে, অর্থাৎ অঙ্গটি সক্রিয় অবস্থায় থাকে। কিন্তু কোনো প্রাণীতে ওই অঙ্গটির কোনো কাজ থাকে না, কেবলমাত্র ছোট আকৃতির নিষ্ক্রিয় অঙ্গ হিসেবেই রয়ে যায় বা অবস্থান করে থাকে। যদি কোনো ক্ষেত্রে এরকম একটি সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায়, তবে এই অঙ্গকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলে। উদাহরণস্বরূপ গিনিপিগের যে সিকাম সক্রিয় অঙ্গ, যা মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স নামে কি হয়, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কক্সিস বা অনুত্রিকাস্থিতে বলছে যে পরিণত হয়েছে। আবার কি বলছে, যে এই সমস্ত নিষ্ক্রিয় অঙ্গগুলি যে মনে করা হয় যে প্রাণীগুলির মধ্যে বিবর্তনজনিত কোনো যোগসূত্র আছে। কালকাসুন্দা ফুলের যে 10টি পুংকেশের মধ্যে 4টি নিষ্ক্রিয় বা বন্ধা, এবং এগুলোকে কি বলছে, যে এগুলিকে স্ট্যামিনোড বলা হয়। কচুর চমসা যে মঞ্জরিদণ্ডের স্ত্রী ও পুষ্পের মধ্যভাগে বন্ধা পুষ্প বর্তমান। এখানে দেখো তেমন কিছুই বলেনি, এখানে মেরুদণ্ডী প্রাণী, যে মাছ, উভচর, তারপর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এদের সম্বন্ধে শুধু বলেছে কার হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠ। মাছ হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, তেমনই এবার সরীসৃপ হচ্ছে এখানে 3টি। ঠিক আছে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর পক্ষী, স্তন্যপায়ী এরা তো 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এরাই বলেছে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো জানার বিষয় কি বলছে, দেখো প্রথমে দেখে নাও মাছের কীরকম হয়, একটা নীলয় একটা অলিন্দ। এখান থেকে দেখো অলিন্দ, নীলয়। ঠিক আছে, আবার এখানেও দেখো এটা হচ্ছে উভচরের ক্ষেত্রে, আবার এখানে হচ্ছে সরীসৃপের ক্ষেত্রে দেখো অলিন্দ, নীলয়, অসম্পূর্ণ আন্তঃনীলয় পর্দা, সরীসৃপ। এটা হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান অলিন্দ, এরকম করে অলিন্দের ভাগ রয়েছে। এরপর দেখো এখানেও সেম জিনিসগুলো রয়েছে, শুধুমাত্র আন্তঃনীলয় পর্দা লেখা রয়েছে এখানে। আর দেখো এই যে বাম অলিন্দ আর বাম নীলয় এগুলো লেখা রয়েছে। ঠিক আছে, আর কি বলছে দেখো, যে 2টি প্রকোষ্ঠ কম অক্সিজেনযুক্ত রক্ত মাছ, এগুলো বলছে যে এটা শব্দছকের মাধ্যমে দেখানো হয়েছে। কি বলছে, যে 3টি প্রকোষ্ঠ মিশ্র রক্ত উভচর সরীসৃপ, সেখান থেকে হচ্ছে 4 প্রকোষ্ঠের বেশি যে অক্সিজেনযুক্ত যে সমস্ত রক্ত, সে সমস্ত পাখি, স্তন্যপায়ী, এগুলো হলো এদের এক্সাম্পল। ঠিক আছে,
এইগুলো তোমরা একবার এই পর্যন্ত যতটা পড়ালাম এই পর্যন্ত ততটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিও, ঠিক আছে? কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এটা আমি বারবার ধরে বলে রেখেছি, এখনও বলছি, ঠিক আছে? তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের পরে তোমাদের এই পর্যন্তই রইল। পরবর্তীকালে পরের দিন আমরা চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে, একদম নতুনভাবে। চলো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।